হাই প্রিয় পাঠক পাঠিকারা, শুরু করছি উপন্যাস দি সাইলেন্ট ম্যানর, লেখিকা ডায়না ইমরোজ লাকি, পর্ব 47, ভয়েস বাই আরবি। বাকি সত্য বললেন জয়ন্তন। এরপর ফারদিনা সিন্দুরতলিতেই ছিল, ক্রোধে আর বাবার সাথে দেখা করেনি। হায়দার বাড়িতে আর ফিরেনি। যে বাড়িতে সুফিয়ান নেই সে বাড়িতে আর সে প্রবেশ করবে না নিশ্চিত করেছিল। এভাবে দীর্ঘ 9 মাস কেটে যায়। যাওয়ার পর তার কোল জুড়ে সন্তান আসে। সুফিয়ান হায়দারের মতোই সুন্দর ছিল, যেন আর এক সুফিয়ান। তার সন্তান হওয়ার পর আমজাদ নূরবেগ দেশে মাটিতে আবার পা রেখেছিল। ফারদিনাকে আমজাদ মন থেকেই পছন্দ করত, ভালোবাসত, কখনো মুখ ফুটে বলেননি। এরপর ফারদিনাকে প্রেম নিবেদন করলেও সে আর রাজি হয়নি। বাকি জীবনটা সুফিয়ানের স্মৃতি ঘিরেই কাটিয়ে দেয়। তার সন্তান বড় হয়, বিয়ে হয়, সেই ঘরে সন্তান আসে। এভাবে তার বংশ বিস্তার করলেও একসময় যেন সবাই সব কিছু ভুলে যায়। বিশেষ করে আমরা যখন মেয়েকে নিয়ে আসি, তারপর থেকে সেই বংশের কারোর খোঁজ পাওয়া যায়নি। মায়া আবার ইশারায় বলল, মীরের যমজ ভাই। শালক দীর্ঘশ্বাস ফেলে বলল, জানি না ও কোথায়, হয়তো বেঁচে আছে। তবে জানতে পেরেছিলাম ওদের বাবা মা নেই, মারা গেছে। সুফিয়ান হায়দার সেদিন কি বলতে চেয়েছিল? রাফিদ ও আহির মসজিদের সামনে দাঁড়িয়েছে প্রায় ঘণ্টাখানেক। জোহরের আজান পড়েছে। তারা প্রথমবার মসজিদে এসে পায়নি মৌলভীকে। এরপর বাড়িতে গিয়েছিল, বাজারে ছিল না সেদিকে। ঘুরে ফিরে এখন মসজিদের আসলেন, আজানের ধ্বনি পায়। নিশ্চয়ই সে ভেতরে নামাজ পড়াচ্ছেন। নামাজ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করা ছাড়া উপায় নেই। নামাজ শেষ হয়, একে একে সমস্ত মুরব্বিটা মসজিদ থেকে বের হতে থাকে। সবাই চলে গেলেও মৌলভীর দেখা গেল না। আহির ও রাফিদ একটু ভেতরে প্রবেশ করে উকি দিল মসজিদের ভিতর। মৌলভী ভেতরে বসে কোরআন শরীফ পড়ছেন। রাফিদ তখন তাকে ডাকলেন। উনি প্রথম ডাকে সাড়া পেয়ে আসেন। আহির ভদ্রতার সাথে বললেন, চাচা, সমস্যা না থাকলে একটু বাইরে আসুন, কোথাও বসে 4টে কথা ছিল। মৌলভী প্রথমে আহিরকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখলেন, এরপর তাকান রাফিদের দিকে। রাফিদকে তিনি চিনতে পারলেন। বললেন, কি বলবা তোমরা? একটু সময় দরকার, চলুন ঘাটপাড়ে বসি, বলল আহির। এরপর তারা মসজিদের ঘাটপাড়ে বসে। আহির পুকুরের জলের দিকে চেয়ে বলল, চাচা, মাস্টার বাড়ি তালাবদ্ধ কেন? ওনারা কোথায় গেছে? মৌলভী অস্বস্তি অবস্থায় পড়লেন যেন। কটমট করে তাকায় আহিরের দিকে। হাতে ছিল তসবি। খুব দ্রুত তসবির দানা টানতে শুরু করলেন। বললেন, এসব আমি জানবো কীভাবে? আপনি সব জানেন। সেদিন রাতে আপনি তার সাথে ছিলেন, শেষ আপনি দেখেছেন। আহির বলল। মৌলভী কয়েকবার ঢোক গিলল। বললেন, বাজারে বসে দেখা হয়, তাই কথা বলতে বলতে বাড়ির পথেই ফিরছিলাম। সত্যটা বলুন, নয় কিন্তু ঠান্ডা পুকুরের পানিতে ডোবাবো আপনাকে। আপনি মুরব্বী, সম্মান দিচ্ছি, বজায় রাখুন। মৌলভী এবার একটু শান্ত হলেন। হাত থামে, চোখ সরে অন্যদিকে। বললেন, কোথাও চলে গেছে। কোথায় জানি না। মোহিনীও চলে গেছে? মৌলভী এবার একটু সময় নিয়ে বললেন, মোহিনীকে মেরে ফেলেছে। আহির থ হয়ে গেল। মেরে ফেলেছে মানে? কে মেরে ফেলেছে? ওর আপন মানুষই, বলে কেঁদে উঠল মৌলভী সাহেব। রাফিদ চমকে উঠল। মানে? কেনই বা মেরেছে? সম্মান, মান সম্মানের ভয়ে। তোমার আর মোহিনীর মধ্যে যে প্রেম চলছিল, এটা মাস্টার আগে থেকেই সন্দেহ করছিলেন। এরপর প্রমাণও পান। তিনি মোহিনীকে অনেক বোঝালেন তোমাকে ভুলে যেতে, যেন অন্য কোথাও বিয়ে করে নেয়। কেননা তার সাথে তোমার বাবার একটা ভালো সম্পর্ক। যদি আমজাদ চৌধুরী জানতে পারেন, তবে মোহিনীকে দোষারোপ করত, মাস্টারকে দোষারোপ করত, তার সম্মান শিক্ষা নিয়ে কথা বলতেন। উনি এসব ভেবেই মোহিনীকে শেষবারের মতো বলে তোমাকে ভুলে অন্য কাউকে বিয়ে করতে। কিন্তু মোহিনী রাজি হয়নি, বরং জানায় ও ওদিন রাতে তোমার সাথে পালিয়ে যাবে, তোমাকে বিয়ে করবে। আর মাস্টার নিজের সম্মানকে রক্ষা করতে নিজের মেয়েকে বলি দিয়েছে, যেভাবে পাঠা বলি দেয়। মীরের বিয়ের কাজ সম্পূর্ণ হওয়ার পরেই তিনি মোহিনীকে খুন করেন। এরপর আমাকে দিয়েই মেয়ের জানাজা সম্পন্ন করেন। পরের দিন রাতে তোমরা আমাকে ওনার সাথে দেখেছিলে, ওদিনই ওনার সাথে শেষ দেখা হয়েছে। এখন কোথায় গেছে জানি না। রাফিদ সবটা শোনার পর ভেঙে পড়ল। চোখ দিয়ে অঝরে পানি পড়া শুরু করলো। মৌলভী চলে যান। আহির রাফিদের কাঁধে হাত রেখে বলল, সামলান নিজেকে। তবে তোকে কি বলে যে সান্ত্বনা দেবো বুঝতে পারছি না। আমি এরকম পাষাণ বাবা দেখিনি।
নিজের সম্মানের কথা ভেবে নিজের মেয়েকে কোরবানি করলো। সমাজ, সভ্যতা, ধন দৌলতের কাছেই ভালোবাসাগুলো হেরে যায় কেন? আহির নিজেই নিজেকে প্রশ্ন করলো, যার উত্তর তার কাছেও নেই। দিন ফুরিয়ে বিকেলের আগমন নেমে এসেছে ধরণীতে। মায়া বারান্দায় দাঁড়িয়ে আছে, দি সাইলেন্ট ম্যানের বইটি বুকে জড়িয়ে ধরে। ভাবনার জগতে পাখা মেলে উড়ছিল সে। সেখানে মীর ছিল। দমকা হওয়া এসে ভাবনাটি ভাঙিয়ে দেয়। মায়া ভাবনার জগৎ থেকে ফিরে আসে, বইটি বুক থেকে সরিয়ে দেখে, আলতো হাতে ছুঁয়ে দেয়। ভাবে সুফিয়ান হায়দারের কথা। মানুষটা জীবনে কিছুই পেল না, আক্ষেপ নিয়ে জীবনের ইতি টানল। ফার্দিনাকে শেষবারের মতো দেখেও নি, ছুঁতেও পারেনি, তার সন্তানকেও দেখেনি। অসম্পূর্ণ রয়ে গেছে তার জীবন। তার রক্ত বইছিল মীরের শরীরে। ভাবতেই অবাক হয় মায়া। কিন্তু যখনই তার মনে পড়ল তার স্বামী আর দুনিয়াতে নেই, বুকটা কেঁপে উঠল যেন তার। তৃষা আসে তার ঘরে। আজকাল মায়া তৃষার সাথে খুব একটা মিশে না, কারোর সাথে খুব কথা বলতে ভালো লাগে না। গতকাল থেকে গৌরীকে খুঁজছে। হঠাৎ মনে পড়ে তার কথা। সবাই বলে গৌরী কোথাও চলে গেছে। মায়া আবার একজনকে বোধহয় হারিয়ে ফেলেছে। কষ্ট হচ্ছিল তার। তৃষা মায়ার সাথে ঘনিষ্ঠ হয়ে দাঁড়ায়, বলল, সারাদিন মন ভার করে বসে থাকিস, এভাবে থেকে বেঁচে থেকেও যে মরে যাবি। চল বাইরে থেকে ঘুরে আসি। মায়া মাথা নাড়িয়ে বলে সে যাবে না। তৃষা আবারও বলল, না বলিস না, চল। দেখ, তোর জন্য কারোরই মন ভালো নেই। মেয়ের ভাইয়া চলে যাওয়ার পর থেকে সবার অবস্থা নাজেহাল। তার উপর তুই এরকম থাকলে তারা কিন্তু আরও কষ্ট পাবে। তাই নিজেকে একটু সময় দে। আর ডাক্তার, হাকিম তারা বলেছে তোকে হাসাতে, ভালোবাসা দিতে। এমন কোনো ঘটনা তোর চোখের সামনে ঘটুক যাতে তুই কথা বলিস। বলে তৃষা হাসে। ভাইয়া কোনো প্রতিক্রিয়া করছে না, ঘুরে ফিরে দি সাইলেন্ট ম্যানের বইটি দেখছে। তৃষা এক গাল হেসে ব্যথিত স্বরে বলল, এটা দেখে আর কি হবে, সব তো শেষ। সুফিয়ান হায়দার শেষ কি বলতে চেয়েছিল সেটা আজ পর্যন্ত কেউ জানে না। তিনি বিদেশের মাটিতে এত বছর কেন ছিলেন কেউ জানে না। মায়া ঘন দম ফেলল। তখন শালুকও এই প্রশ্নের জবাব দিতে পারেনি, শুধু বলেছিলেন সুফিয়ান হায়দার একজন রহস্যময় মানব ছিলেন। মায়ের আফসোস হচ্ছে, সব কিছু অজানা বলে রহস্য মানবের সব কিছুই রহস্য থেকে যাবে। মায়া বলল, চল যাই, উত্তরের ওদিকে যাব। জঙ্গলটা শুনেছি কেটে কুটে আবার সাফ করেছে, সুন্দর দেখায় এখন আরও। তুই এই সাদা রঙের শাড়ি বদলে নে, আমিও তৈরি হয়ে আসছি। বলে তৃষা চলে গেল। মায়া বাহিরে বের হওয়ার এতটুকু আগ্রহ পর্যন্ত নেই। সে বারান্দা ছেড়ে ঘরে এসে খাটের ওপর বসে, বইটা পাশে রেখে দেয়। মীরের কথা ভাবতেই বালিশের নিচে হাত ঢুকিয়ে তার দেওয়া বাঁশিটা বের করে। চোখের মৃদু জল এসে বাঁশির উপর পড়ল। মায়া তাৎক্ষণিক মুছে ফেলল। এমন সময় শালুক আসেন এক গ্লাস দুধ নিয়ে। তখন দেখেছিল মায়ার শরীরে জ্বর। তিনি দুধটা টেবিলের উপর রেখে বাঁশি দেখে। কিছুটা আশ্চর্য হয়ে বললেও, বাঁশিটা কোথায় পেলি, কত সুন্দর, কে দিয়েছে? মায়া শালুকের প্রশ্নে বিব্রত হয়। মীরের বলা অনুযায়ী বাঁশিটি শালুক দিয়েছেন, তবে তার অবাক হওয়ার তো কোনো কারণ দেখতে পারছে না। এরপর ইশারায় বলল, বাঁশিটি মীর দিয়েছিল, আর তুমি তো তাকে এটা উপহার দিয়েছিলে। শালুক নির্বাক হয়ে বলল, আমি কেন ওকে বাঁশি দেব, ও তো বাঁশি বাজাতেই পারে না। মায়া বলে, তুমি নিশ্চিত তুমি দাওনি? হুম, শতভাগ নিশ্চিত। মীর কখনো বাঁশি ছুঁয়ে দেখেনি, আর ও বাঁশি বাজাতে পারে না নিশ্চিত। হয়তো সুফিয়ান হায়দার বাজাতে পারতেন। তবে মীর দেখতে এবং ব্যক্তিত্বে সুফিয়ান হায়দার, অর্থাৎ তার বংশের মতো হলেও বাঁশি কখনো বাজাতে পারতো না। মায়া শালুকের কণ্ঠে এহেন কথা শুনে আকস্মিক হকচকিয়ে গেল। মীর তার সাথে মিথ্যা বলেছে, কিন্তু কেন বলেছে? তাহলে জঙ্গলে সেদিন কার বাঁশির সুর শুনেই মায়া ছুটে গিয়েছিল? মীরের কাছে এরূপ বাঁশি কীভাবে এলো? মায়ার একাধিক প্রশ্নে জর্জরিত হয়ে গেল। শালুক হাতে দুধের গ্লাসটা নিলেন, বললেন, দুধটা খেয়ে নে। মায়া এক ধ্যানে শুধু চেয়ে দেখছে বাঁশিটিকে। মীরকে অবিশ্বাস করবে, নাকি নিজের নিজের প্রশ্নের জবাব খুঁজবে? কিছুই তার মাথায় আসছে না। শালুক মেয়ের অভিব্যক্তি দেখে দুধটা পাশে রেখে বললে, দুধটা খেয়ে নিস।
বলে তিনি চলে যান। মায়া পুনরায় ভাবনার জগতে ডুব দিল। একটা স্বপ্ন ভেসে উঠছে। সকাল হয়েছে, যে সকালে পাখিদের কলরবে ঘুম থেকে উঠে যায়। শরীরে তখনও বিয়ের শ্বাস। পাশে তাকিয়ে দেখে মেয়ের ঘুমাচ্ছে। সে হাসে তাকে দেখে। ঠিক কিছুক্ষণ পর রোদের কড়া ঝিলিকে ঘুম ভাঙে মেয়েদের। আর সে মায়াকে আদুরি হাতে স্পর্শ করে কাছে টেনে নেয়। মায়া ফিরে আসে ভাবনার জগৎ থেকে। পাশের তৃষা। সে বলল, তুই কাপড় বদলাসনি? আচ্ছা, বদলাতে হবে না, এ অবস্থায় চল, শুধু উপরে একটা শাল জড়িয়ে নে। তৃষা বলা শেষে নিজেই জড়িয়ে দেয় শালটি। শেষ বিকালের উষ্ণতা ছুঁয়ে দেখছে যেন মায়া। আজ অনেক দিন পর বাহিরে বেরিয়েছি। দেহটা তার প্রকৃতির মাঝে হলেও মনটা তার মীরের কাছে। আর ভাবছে, মীর বাঁশি বাজাতে পারে না, তবে বাঁশি কেন উপহার দিল তাকে? কেন বলল এই বাঁশি ছোটো মা দিয়েছে? পথে পথে পা বাড়াতেই এসব ভাবছে। উত্তরে জঙ্গলে যাওয়ার জন্য দুটি পথ, একটা চা বাগান, অন্যটি বাজারের পথ, যেখান থেকে মানুষ সচরাচর যাতায়াত করে। তারা চা বাগান ধরে হাঁটছে। দুধারে চা বাগান, মাঝখানে তারা দুজন। কিছু দূরে চোখ মেলে দেখল তারা ঢালু পাহাড়। কিছু মেয়েরা চা তুলছে। মায়া ঘাড় ঘুরিয়ে দেখছে। তৃষার বেশ আনন্দ হচ্ছে। এত সুন্দর প্রকৃতির মাঝে যে কারোর মন ভালো হবে, কিন্তু যদি হয় বিষাদ ভরা মন, সে মন কি আর ভালো হওয়া যায়? মায়া ক্ষণে ক্ষণে দীর্ঘ নিঃশ্বাস ফেলছে। কিছু দূর চলে যাওয়ার পর মায়ার পা থমকে যায় বাঁশির সুর শুনে। তারা এতক্ষণ চা বাগান অতিক্রম করে চলে এসেছে উত্তরের জঙ্গলের দিকে। সূর্য হেলে পড়তে শুরু করেছে তার সবটুকু তাপ বিসর্জন দিয়ে। পশ্চিমে সূর্যের রোশনি এসে ঢাল হয়ে পড়ার সাথে সাথে ভেসে আসছে সুর। আজকের সুরটাও তৃষা শুনতে পাচ্ছে। তারা দুজন একে অপরের সাথে চোখাচোখি করলো। মায়া কিছু বলতে চেয়েও বলতে পারছে না। তৃষা বলল, সেই বাঁশির সুর, যে সুর শুনে তুই আর আমি সেদিন রাতে বের হয়েছিলাম। চল, আজকে এই বাঁশিওয়ালাকে দেখতেই হবে। বলে তারা পা চালিয়ে হেলে পড়া সূর্যের আলো ধরে সামনে এগোতে লাগলো। শব্দ আসলো অশব্দরে টকবক টকবক আওয়াজের। তারা দাঁড়িয়ে পড়ল। কোথাও কাউকে দেখতে পারছে না। মায়া হন্তদন্ত হয়ে জঙ্গলের ভেতরে ঢুকতে শুরু করলো। তার চোখ দুটো অস্থির হয়ে উঠল। রাগও হচ্ছে। আজকে এই বাঁশিওয়ালাকে দেখতেই হবে তার। তৃষা অন্যদিকে খুঁজছে। মায়া হাঁটতে হাঁটতে জঙ্গল পার হয়ে পাহাড়ের শেষ পর্যায়ে এসে দাঁড়ালো। কোথাও সে বাঁশিওয়ালাকে দেখতে পেল না। ব্যর্থ সে। ব্যথিত হয়ে আকাশের দিকে তাকিয়ে ভারী এক দীর্ঘশ্বাস ফেলল। এমতো অবস্থায় পাহাড়ের নিচ দিক থেকে একটা সাপ ফনা তুলে তার দিকে তাকিয়ে আছে দেখতে পেল। সে আহত হলো, ভয়ে চুপসে গেল। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। একবার ভাবে ভুল দেখছে, হ্যালুসিনেশন হচ্ছে। ভেবে চোখ বন্ধ করে দেখতে চায়, ভুল নয়, সাপ। সাপটি হঠাৎ করে তার দিকে তেড়িয়ে আসতে শুরু করে। সে দিক বিদিক হারিয়ে পেছন ঘুরতে শুরু করে। হঠাৎ অচেনা কারোর সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। সে চোখ তুলে তাকায় তার দিকে। মাথায় পাগড়ি, পরনে শিকারি পোশাক, পায়ে বুট জুতা। পাগড়ির আঁচল দিয়ে মুখটা ঢেকে রাখা। শুধু স্পষ্ট চোখ দুটো দেখা যাচ্ছে। তার চোখে পৃথিবীর সমস্ত মায়া যেন ঢেলে দেওয়া হয়েছে। যুবকটি সুতাম দেহের অধিকারী, বেশ লম্বা। যুবকটি মায়ার দিকে হাত বাড়াতেই মুখের উপর থেকে পাগড়ির আঁচলটা সরে যায়। উজ্জ্বল শ্যামবর্ণের যুবক, ভ্রু জোড়া কুঁচকে আছে, খোঁচা খোঁচা দাড়ি, ঠোঁট দুটো মোটা গোলাপি। নিশ্চয় ধূমপান করে না। মায়া এই জঙ্গলে দ্বিতীয়বার যেন জিনরূপী মানুষ দেখছে, নয়তো বাস্তব জিন। জিনটাই বোধহয় সুদর্শন হয়। মায়া যুবকটিকে অতিক্রম করে তাকায়। একটা লাল রঙের অশ্বখ দাঁড়িয়ে আছে। যুবকটি মায়াকে থ হয়ে দেখতে দেখে বলল, কি দেখছো? মাটিতে বিচ্ছু ছিল, উঠে এসো তাড়াতাড়ি। মায়া হাতটা ইতস্তত বোধ করে ধরল। ঘুরে সাপটিকে দেখলো। যুবকটি মায়ের দৃষ্টি লক্ষ্য করে সাপটিকে দেখে বলল, মেয়েদের দুর্বল পেয়ে ওদের পেছনে ছুটছিস কেন? সাহস থাকলে তো আমার পেছনে ছুটে দেখিস। বলে থামতেই সাপটি চলে যায়। মায়া যুবকটিকে দেখছে। তার শাড়িতে মাটি লেগে গেছে। যুবকটি মায়াকে পর্যবেক্ষণ করে বলল, ভয় পেয়েছ? মায়া যুবকটিকে দেখে হা হয়ে রইল। তখন তৃষা মায়াকে খুঁজতে খুঁজতে চলে আসে। সেও যুবকটিকে দেখে। তৃষা বিষম খেয়ে বলল, আপনি বাঁশি বাজাচ্ছিলেন? সন্দেহ আছে? লুকিয়ে লুকিয়ে কেন বাজান? অচেনা বাঁশিওয়ালারা সবসময় লুকিয়েই থাকে। তবে আজ কেন সামলে আসলেন?
একটা ফুলকে পাহাড়ের শেষ সীমান্তে দৌড়ে আসতে দেখেছি। যেভাবে বেখেয়ালিভাবে দৌড়াচ্ছিলেন, ভেবেছিলাম নিচে পড়ে যাবে। ওকে বাঁচাতে ছুটে এসেছি। ভাগ্যক্রমে তোমরা আমাকে রেখেছ। তোমাদের ভাগ্য অতি ভালো। তাই আপনাকে দেখতে ভাগ্য হওয়া দরকার বুঝি? আমার মতো সুদর্শন যুবককে এক নজর দেখার জন্য নারীরা কৌশল অবলম্বন করে, সে তোমরা অতি সহজে দেখে ফেলেছ। আমার বোনকে বাঁচানোর জন্য ধন্যবাদ। যাকে বাঁচালাম সেই তো ধন্যবাদ দিল না। ওর কথা বলতে পারে না। হঠাৎ শক খাওয়ার পর থেকে কথা বলা বন্ধ হয়ে গিয়েছে। যুবকটি মায়াকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখল, বলল, সুন্দরী রমণীরা কথা বলতে না পারাটা ভালো। যেমন খুশি যেভাবে খুশি নাচানো যায়, এরকম ভাবলে বোঝ উঠবে না। টিশার মুখে কথাটি শুনে যুবকটি শব্দ করে হেসে উঠল, যেন বহুদিন পর হাসছে। হাসির সময় ডান দিকের একটা দাঁত দেখা গেল, সরু দাঁত, যেটা যুবকটির সৌন্দর্য কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। থেমে যুবকটি বলল, বিয়ে করার জন্য মেয়েরা লাইন বেঁধে দাঁড়িয়ে আছে, শুধু আমার সম্মতি দরকার। অপেক্ষা কেন, করে ফেলুন। যুবকটি কিছু বলল না, তার অশ্বব হেস ধরে তুলল। যুবকটি অশ্ববের দিকে চেয়ে বলল, ডাকাডাকি করিস না, আসছি। থামতে চোখে পড়ে মাটিতে মায়ের গায়ের শালটা মাটিতে পড়ে আছে। যুবকটি নুয়ে শালটা উঠিয়ে ঝেড়ে মায়ের হাতে দেয়। শরীরে দিতে যাবেই মায়া দুহাত বুকে চেপে ধরে ধরে। যুবকটি তারপরও শালটি জড়িয়ে দিয়ে বলল, শোনো মেয়ে, আমার মেয়েদের শরীরের প্রতি অবৈধ লোভ লালসা কাজ করে না, টানে না এসব আমায়। যাও, সোজা বাড়ি ফিরে যাও, আর কখনো বেখেয়ালিভাবে দৌড়াদৌড়ি করবে না। সে কি তাকে হুঁশিয়ারি করল? নিখুঁত কণ্ঠ, নিখুঁত চাহনি, অভিব্যক্তি, সব কিছু যেন দি সাইলেন্ট ম্যানের বইটির সে অমর ছদ্মবেশী রাখাল বাসিওয়ালার মতো। তবে ইনি কে, ভাবছে মায়া। তৃষা বলল, আপনার নাম কি? আমার চিরচেনা নাম অচেনা বাসিওয়ালা। আমাকে তো তোমরা এই নামেই চিনতে, এখনও এই নামেই চিনে রাখো। তবু প্রতিটা মানুষের একটা নাম থাকে। আপনার নামটা জানার আগ্রহ জন্মালো। তৃষার বেহায়ার মতো জানতে চাইছে। যুবকটি বলছে না, তার বাঁশিটার যত্ন নিচ্ছে। তৃষা মায়ার দিকে তাকালো, মায়াও তাকায়, তবে সে কিছু বলতে পারছে না। তবু অনেক প্রশ্ন করতে ইচ্ছা করছে। সেদিন জঙ্গলে কি সেই বাঁশি বাজিয়েছে? এরপর সেই রাতে যেদিন তারা ছুটে গিয়েছিল, সে কি সুফিয়ান হায়দারের বংশধর? মায়া একটা প্রশ্ন করতে পারছে না। তৃষা পুনরায় বলল, নামটা বললেন না? সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাড়ি ফিরে যাও, নয়তো ক্ষুধার্ত পশু হায়না আক্রমণ করবে। তৃষা এবার একটু বিরক্তি হয়ে বলল, সঠিক প্রশ্নের উত্তর দিতে পারেন না? না, মেয়েদের সাথে এত কথা বলার রুচি নেই, বিশেষ করে তোমার সাথে, নাক বোচা মেয়ে। তৃষা অপমান বোধ করল। তখন মায়ার ঠোঁটে না চাইতেও এক প্রকার হাসি জন্মায়, পরক্ষণেই ডুবে যায়। যুবকটির এই হাসির আড়ালে দেখে নেয়। তৃষাও দেখে, আজ কতদিন পর মায়া হাসলো। তৃষা এবার যুবকটির দিকে এগিয়ে বলল, সত্যি আমি অসুন্দর? যুবকটি বাঁশির দিকে তাকিয়ে জবাব দিল, খুব সুন্দর, ধন্যবাদ। যুবকটি মাথা তুলে তৃষাকে দেখে মায়ের দিকে চেয়ে বলল, ওর হাসি সুন্দর, তুমি না। যুবকটির অশ্বের পৃষ্ঠে চেপে বসে পাগড়ির আঁচল দিয়ে মুখটা পুনরায় ঢেকে নেয়। তৃষা পেছন থেকে জিজ্ঞেস করলো, আপনার নাম বলে যান। আমি না, আমার বোন জিজ্ঞেস করেছে। যুবকটি অশ্বব থেকে পেছন ঘুরে তাকায়, বলল, আমি শ্যামপুরের নওয়াব শেহজাদ। বলে শেহজাদ চলে যায়। তৃষা বলল, দেখতে তো রাজকুমারের মতোই। অন্যদিকে নিষ্ঠুর কাবির হোসেন ওরফে সম্রাট নিসারের বংশধরের একজন লুকিয়ে আছে অন্ধকার একটি ঘরে। সে কি সত্য লুকিয়ে আছে, নাকি এটা তার বাসস্থান? তীব্র অন্ধকারে তার ছায়ামূর্তির একটি ঘরে পা রাখে। ঘরটিতে পা রাখার সঙ্গে সঙ্গে মনে হয় অন্ধকারটি শুধু আলোহীন নয়, নতুন কিছুর বার্তা। দরজাটি পেছনে ধীরে ধীরে বন্ধ হয়ে যায়, অথচ কেউ ছুঁয়েছে এমন শব্দ শোনা যায় না। তালার ভেতর থেকে ক্ষীণ একটা ক্লিক শব্দ বের হয়, যেন ঘরটি নিজেই তার শিকারকে ভেতরে আটকে ফেলেছে। বাতাস এখানে ঠান্ডা নয়, স্যাঁতসেঁতে ও ভারী। শ্বাস নিলে বুকের ভেতর অদ্ভুত চাপ পড়ে, মনে হয় বাতাসে ধুলোর চেয়েও বেশি কিছু ভাসছে। দেয়ালগুলোতে নখের আঁচড়ের মতো দাগ, পুরনো কিন্তু খুব গভীর, যেন কেউ একসময়
বা বেরোনোর জন্য মরিয়া হয়ে ঘুরছিল। ছাদের কোণে জমে থাকা কালো ছায়া ধীরে ধীরে নড়ে ওঠে। আলো না থাকলেও তার গা ছমছমে উপস্থিতি টের পাওয়া যাচ্ছে। হঠাৎ মেঝ থেকে একটি শব্দ, চামড়া টানার মতো কিচকিচে আওয়াজ। তাকালে কিছু দেখা যায় না, কিন্তু শব্দটা আবার হয়, এবার আরো কাছে। ভাঙা আয়নাতের দিকে তার চোখ পড়ে। চোখ পড়লেই মনে হয় প্রতিবিম্বে নিজের মুখটা এক মুহূর্তের জন্য বদলে গেছে। চোখের নিচে গভীর অন্ধকার, ঠোঁটের কোণে এক রহস্যময়ী হাসি, যা নিজের নয়, শয়তানের। দেওয়ালের ভেতর থেকে যেন ফিসফিসে নিয়ে আসে। শব্দগুলো স্পষ্ট নয়, তবু মনে হয় কারো নাম ধরে ঢাকা হচ্ছে, ধীরে জেদি স্বরে। ঘড়ি নেই, তবু সময় থমকে আছে বলে মনে হয়। কেননা ঘরটিতে দিনের আলো ঢুকে না বলে সময় ধরা যায় না। কবির এগিয়ে যায়। একটা ঘুটঘুটে অন্ধকার ঘর। ঘরটি খুললে দেখা যায় ছোট্ট মৃদু বাল্ব জ্বলছে কারোর মাথার উপর। সে আলো সঙ্গী করে একজন বাঁধা অবস্থায় পড়ে আছে চেয়ারে, হাত দুটো পেছনে শক্ত করে বাঁধা, গায়ে সাদা রঙের স্যান্ডো গেঞ্জি, পুরো শরীরে রক্তের আঘাতের চিহ্ন। তার মুখটি অন্ধকারে ছেয়ে আছে। কাবির একটা চেয়ার টেনে বাঁধা মানুষটির সামনে বসে, হাতে এক গ্লাস মদ নিল, ছুঁড়ে মারে সামনে বাঁধা থাকা যুবকটির মুখে। হঠাৎ মুখে মদ পড়ায় যুবকটি ধপ করে জাগ্রত হয়। চোখ দুটো লাল, কপাল থেকে রক্ত ঝরছে, ঠোঁটে রক্ত। কোনোভাবে ক্লান্তি চোখে কাবিরের দিকে চেয়ে বলল, শুয়োরের বাচ্চা, আমাকে আটকে রেখেছিস কেন? তোকে তিলে তিলে মারবো বলে বলে কাবির আনন্দের হাসি হাসে। ক্লান্ত চোখে যুবকটির জেদি স্বরে কেটে কেটে বলল, মীর জাফর শোন, ওরফে মীর হায়দারকে হত্যা করা এত সহজ নয়। মীর কথাটা শেষ করতে না করতেই কাবিল উঠে বেত দিয়ে মীরকে আঘাত করতে শুরু করে, রাগে আক্রোশে। মীর শত চেষ্টা করেও হাত দুটোর বাঁধন খুলতে পারল না। শেষ বেতের আঘাতটা পুরো মাথা জুড়ে লাগে। সে কাত হয়ে যায়, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, মুখে রক্ত, থুথু করে রক্ত ফেলায়। কয়েকদিন ধরে তাকে এভাবে আটকে রেখেছে, বুঝতে পারছে না। এখানে রাত দিন বোঝা যায় না। গলাটা শুকিয়ে গেছে তার। শয়তানের কাছে জল যাইতে ইচ্ছা করছে না, তবুও যাওয়া দরকার। বাঁচতে হলে লড়াই করতে হবে, কিন্তু এখান থেকে বেঁচে ফেরার সম্ভাবনা যে খুব একটা দেখতে পারছে না। আপাতত জল দরকার। কাতর হওয়া মাথাটা তুলে ঘন ঘন দম ফেলে বলল, একটু জল দে, খুব জল দশটা পেয়েছে। কাবির একজন অনুযারীকে ডাক দিয়ে বলল, ওকে মদ দে একটু। একজন অনুযার মদ হাতে এগিয়ে আসে। মীর ক্রোধে জ্বলে ওঠে, সাহস থেকে তো হাত দুটো খুলে দে, ভিতুর মতো বেঁধে রেখে বাহাদুরি দেখাচ্ছিস কেন? কাবির বেত হাতে বসলেন চেয়ারে, বললেন, অনেক বেশি কথা বলিস মীর, তোর তেজ অনেক। তেজ থাকবে না কেন? হায়দার বংশের সন্তান যে। যদি একবার আমি ছুটতে পারি না, তবে তোর অবস্থা খারাপ হবে। ছাই করবি তুই আমার? মীর কিছু বলে না। তাদের সাথে বুদ্ধি দিয়ে লড়তে হবে, শক্তি দিয়ে নয়। আপাতত নিজেকে তাদের সামনে দমিয়ে রাখা বুদ্ধিমানের কাজ হবে। মীরের ঘাড়টা চেয়ারের সাথে হেলিয়ে দিতে চাইল, পারল না। চেয়ারের মাথা রাখার স্থানে কাটা মীরের মাথায় খ্যাট করে বাঁধল। নীরব কণ্ঠে বলল, তুই আমাকে বন্দি করেছিস, ভালো হয়েছে, নয়তো আমার সত্য পরিচয় জানতে পারতাম না। তোকে ধন্যবাদ আমার পরিচয় জানানোর জন্য। এতটুকু বলে থেমে মীর কাবিরের দিকে হিংস্রতার সাথে তাকায়। মীরের চাহনির সাথে কাবির সুফিয়ানের চাহনির বর্ণনা মিলাতে পারল। সে গোপনে একবার ঢোক গিলল। মীর ফের বলল, এখন বল, আমাকে বন্দি রাখার মূল উদ্দেশ্য কি? কাবির জবাবে প্রথমে হেসে নিল, বিশ্রী হাসি। থেমে বলল, আমাদের বংশের নিয়মটা জানিস, 101টা খুন করা। এরকম করে তো এত বছর পরেই ক্ষমতা টিকিয়ে রেখেছি। খুনের পরিমাণ যখন 98-তে এসে থেমেছে, তখন আমার বাবা দুনিয়া থেকে চলে গেলেন, ভেঙে পড়েছিলেন অনেক। এরপর পণ্ডিত বলেন চৌধুরী বংশের একজনকে হত্যা করতে হবে, আর একজন হায়দার বংশের, বাকি একজন তোমার মতো করে। হয়তো রাশিফল অনুযায়ী এটাই সঠিক ছিল। আমি খুঁজতে থাকি চৌধুরী বংশ, খুঁজতে খুঁজতে পেয়ে যাই আমজাদ চৌধুরীকে।
পেয়ে যায় ওনার ভাইকে। তুই জানিস আমজাদ চৌধুরীর বড় ভাইকে? ওই যে তৃষার বাবা, উনি কীভাবে মারা গেছেন? আমি মেরেছি। কাজের জন্য শহরের উদ্দেশ্যে গেলে সেখানে মেরে ফেলি। এভাবে একটা লক্ষ্য আমার পূরণ হয়। বাকি ছিল হায়দার বংশ। তোদের মধ্যে এখনও কেউ বেঁচে আছে কি না সেটা জানা খুব কঠিন ছিল। যেভাবে খোঁজার সেভাবে খুঁজতে থাকি, পাচ্ছিলাম না। এভাবে একদিন জানতে পারি শালক বেগম বোনের জন্মের সময় তার বাচ্চা মারা যায়। এক দাসীর থেকে সংবাদ পায়। আমি চিন্তায় ছিলাম, যদি তার সন্তান মারাই যায় তবে ওই থমাসন কার সন্তানকে নিজের বলে পরিচয় দিচ্ছে। আমি ওই দাসীকে আবার জিজ্ঞাসাবাদ করি। সত্যটা বলতে চেয়েছিল না। আমি তাকে টাকার লোভ দেখা, এরপর গড়বড় করে বলে দেয় সব সত্য। জানতে পারি তুই মীর সুফিয়ান হায়দারের বংশধর। আমি এরপর কৌশলে তোদের সাথে ঘনিষ্ঠ হই, তোকে পর্যবেক্ষণ করি। তোর কথাবার্তা, হাবভাব সব মিলে যায় সুফিয়ান হায়দারের সাথে। আমি নিশ্চিত হই। এরপর কৌশল বের করতে থাকি, কীভাবে কী করব। উপায় বের হয়। শেফালিকে হাত করি, তোকে বিয়ের দিন যে কাজে লাগাই। এরপর ভেতরে আমাদের মাঝে একজন হাজির হয়। এতটুকু বলে কবির থামে, গভীর দম ফেলে। মীর জিজ্ঞেস করে, কে সে? নওয়াব শেহজাদ। জানতে চা সে কে? তো চিরশত্রু ছিল। সুফিয়ান হায়দার শেষ করে দিয়েছিল ওর দাদির বংশ, ওরফে সুফিয়ান হায়দারের প্রথম বউ। হাসি খুশি ভরা জীবনটা শেষ করে দিয়েছিল। কিন্তু কী হয় জানিস? তবে শোন। দীর্ঘ বছর সুফিয়ান হায়দার বিদেশের মাটিতে ছিল। অনেকে জানে না কাজ ব্যতীত এত বছর কেন রাশিয়া ছিল। তার কারণ ছিল নবাব সিরাজ শাহের কন্যার জন্য। সেও বিদেশে থাকতো। সুফিয়ান বিদেশে গেলে দেশের মানুষ বলে পরিচিত হয়। সুফিয়ানের প্রতি সেই মেয়ের প্রেম ভালোবাসার সৃষ্টি হয়, আকৃষ্ট হয়। সুফিয়ান সুফিয়ান বলে পাগল ছিল, কিন্তু সুফিয়ান মন থেকে ওই মেয়েকে পছন্দ করতে পারছিল না। কিন্তু ওই মেয়ে কৌশল করে হলেও সুফিয়ানকে বিয়ে করে। একজন নারী চাইলে দেহের লোভ দেখিয়ে একজন পুরুষকে ঘায়াল করতে পারে। কতক্ষণ আর সেই পুরুষ নজর এড়িয়ে যাবে? কিন্তু সুফিয়ান ইচ্ছামতো ব্যবহার করছিল শুধু এই মেয়েকে। এভাবে কিছু বছর রাশিয়ায় থেকে যায়। ওই মেয়ে আসতে দিতে চেয়েছিল না সুফিয়ানকে দেশে, কেননা নবাব সিরাজ শাহ আর সিলমন হায়দারের আত্মীয়রা কখনো সম্ভব ছিল না। কিন্তু সুফিয়ান দেশে আসার জন্য মরিয়া হয়ে ওঠে। ওর বোনের জন্য। ওর বাবা মার হত্যার কথা শুনেছিল। ওর বোন এই সংবাদ পেয়ে সুফিয়ান দেশে ফিরে আসে। এসে তার দেখে সব শেষ। এতটুকু বলে ফের দীর্ঘ নিঃশ্বাস ফেলল কাবির। মীর খুব মনোযোগ দিয়ে শুনছে। কাবির বলল, নবাব সিরাজ শাহের মেয়েও দেশে আসে। তবে সে আসতে আসতে শুনে সুফিয়ান আলীনগর। সে সুফিয়ানকে খোঁজ নিয়ে জানতে পারে সেখানকার জমিদারের প্রেমে সে হাবুডুবু খাচ্ছে। তখন শাহের মেয়ে নবাবী মালিকা অন্তঃসত্ত্বা। সে অন্তঃসত্ত্বা জানার পর বাইজি কন্যা মেহেরকে দিয়ে এক রাতে সংবাদ পাঠিয়েছিল সুফিয়ানের কাছে। বাইজি কন্যা মালিকার বন্ধু ছিল। তখন সুফিয়ান বলেছিল, সন্তান সহ মালিকাকে মরে যাক, তাতেও আমার কিছু যায় আসে না, কারণ আমি ওকে ভালোবাসিনি। নিজেই এসেছিল দেহ বিলিয়ে দিতে। এটা ওর ফল। আমি ওকে আর ওর সন্তানকে গ্রহণ করতে পারবো না, তাতে ও আমার যা করুক। এমন সংবাদ পেয়ে মেহের মালিকার কাছে দেয়। মালিকা ভেঙে পড়ে। তার বাবা মা চাইলে সুফিয়ানের ক্ষতি করতে পারত, কিন্তু মালিকা তা চায়নি। তার ভালোবাসা ছিল নিখুঁত, কিন্তু তাদের জীবনটা নরক হয়ে যায়। লোক সমাজে নানান কথা শুনতে হয়। এভাবে অনেক সময় কাটে। একদিন মালিকা তার ভাইকে বলেছিল, আমি মরলে আমার কবরখানা হায়দার বাড়িতে দিও, যাতে সুফিয়ান হায়দারের বাসায় শুতে পারি। সময় চলে যায়। সুফিয়ান হায়দার ব্রিটিশদের সাথে ডিল সম্পন্ন হয়। ফারদিনাকে নিজের হাতে মারে। এরপর নিজেই ঠুকরে ঠুকরে মরছিল, কারণ সে ফারদিনাকে সত্যি ভালোবেসেছিল। কাবির এবার এখানে এসে একটু বিরতি নেয়। তার চোখে জল দেখা যায়। মীর কিছুটা আশ্চর্য হলো। শয়তানের চোখে জল? কাবির ফের বলল, সেদিন ফারদিনাকে লাশ ভেবে সিঁদুর তুলতে নেওয়া হয়, যেদিন মালিকার সন্তান জন্ম নেয়, ছেলে সন্তান। আর মালিকা সেদিন আত্মহত্যা করে মৃত্যুগ্রহণ করেছিল। শুধু মৃত্যুর আগে একটা কথাই বলেছিল, বেঁচে থেকে সন্তানকে তার বাবার পরিচয় কী দিব। ভাগ্যের কি লীলা খেলা দেয়। সেদিন ফারদিনা বেঁচে উঠলে তার জন্য করা কবরেই কিন্তু মালিকার কবর দিয়েছিল মৌলভী সাহেব।
মৌলভী সাহেব সব জানতেন, কিন্তু কাউকে কখনো কিছু বলেননি। তোমার ছোট মাও এই ব্যাপারে অনেক কিছু জানতেন, কিন্তু সেদিন যে ফার্দিনার কবরে মালিকার কবর দেওয়া হয়েছিল এটা জানতেন না। সুফিয়ানের কাছে সেদিন সংবাদ এসেছিল মালিকার ছেলে সন্তান হয়েছে, কিন্তু তার কোনো প্রতিক্রিয়া ছিল না, কারণ তার সবটা জুড়ে ছিল ফার্দিনা। এরপর তিনিও চলে যান। কবির বড় একটা নিঃশ্বাস ত্যাগ করে মোহময় কণ্ঠে বলে, জানিস মীর, পাপ কখনো আমাদের ছেড়ে থাকে না। সুফিয়ান যেটা মালিকার সাথে করেছিল ঠিক সেটাই হলো তার বোনের সাথে। তার পরিবারও ঠিক মালিকার পরিবারের মতো শেষ হলো, আর বেঁচে থাকে শুধু অনুতাপের আগুনে পুড়ছিল। তো ছোট, তোর প্রশ্ন থাকতে পারে, নবাব সিরাজ শাহী চাইলে প্রতিশোধ নিতে পারতেন, তবে কেন নেননি? উত্তর হলো, মালিকা জানতে পেরেছিল সুফিয়ানের বোনের সাথে ঠিক কী হয়েছিল। সে সেদিন সেসবে সব জেনে হেসেছিল, বলেছিল, আমার বিচার আমার নয়, বরং প্রকৃতি করে দিয়েছে, আল্লাহ তাআলা করে দিয়েছে। কিন্তু সুফিয়ান হায়দারের মৃত্যুর আগে কিছু কথা বলতে ছিল, কিছু কথা বলতে চেয়েছিল। সে কথাগুলো এসবের মধ্যে কোনোটিই নয়। তবে সে কী বলতে চেয়েছিল তা আজ পর্যন্ত কেউই জানে না। কবির থামেন, মীর কিছু বলতে পারছে না। কবির নিজের ফের বলল, তুই আর নওয়াব শেহজাদ একই বংশের, একই রক্তের। শেহজাদ হয়তো তোর সাথে বড় হয়েছে, যেরকম তুই একই কথায় হায়দার পরিচয় দিচ্ছিস, শেহজাদ হায়দার বংশের পরিচয় দিচ্ছে না, নামের সাথে নানান পদবি ব্যবহার করছে। ঘৃণায় না দেওয়ারই কথা। তুই তো জমিদার ঘরে বড় হয়েছিস, পরিচয় ছিলি, কিন্তু শেহজাদের বংশে তো পিতৃপুরুষের পরিচয় ছিল না। সুফিয়ান হায়দার এমন বড় মাপের খেলোয়াড় ছিল, কিছুটা ভালো, কিছুটা নিকৃষ্ট। তার বংশের মধ্যে বোধহয় তোরা দুজনেই বেঁচে আসিস, তোদের বাবা মা দাদা দাদি বেঁচে নেই হয়তো। কাবির থেমে বসা থেকে উঠে দাঁড়িয়ে পায়চারি করতে করতে বলল, এবার আসি আমার আর শেহজাদের সম্পর্ক নিয়ে। আমাদের মধ্যে তেমন কোনো সম্পর্ক নেই, চলতি পথে ওর সাথে দেখা। শেহজাদ একদিন জঙ্গলে বসে বাঁশি বাজাচ্ছিল, সেই সুর শুনে মায়া ছুটে যায়, ওকে দেখে প্রেমে পড়ে। কিন্তু তুই মাঝখান থেকে এসে হাজির হয়েছিস। সেদিন তুই থাইল্যান্ড থেকে এসেছিলি, এমত অবস্থায় কী করবে ভেবে পাচ্ছিল না। এভাবে সময় করালে কিছুদিন আগে ওর সাথে আমার পরিচয় হয়, বন্ধুত্ব হয়, হয়তো বয়সের অনেক পার্থক্য। তুই প্রশ্ন করতে পারিস ওকে কেন মারলাম না। মায়া হয় ওর জন্য, জীবনে কিছু পায়নি ও। ওর মুখে সত্য জানার পর পরিকল্পনা করি কীভাবে কী করব। আর এর ভেতর তোর যমজ ভাই হাজির হয়। খুব সরল সোজা ছিল সে, হয়তো ওর মৃত্যু বিষপানে লেখা ছিল। যেদিন তোর বিয়ে সেই রাতে তোকে অপহরণ করার চিন্তাভাবনা করি, তবে আমি সেখানে ছিলাম না, শেহজাদ ছিল। আর ওই তোকে কথা বলার বাহানায় বিয়ে সম্পন্ন হওয়ার পর বাহিরে ডাকে, আর তোর সাজে বাসর ঘরে নীর হায়দার প্রবেশ করে। নীরকে ভুলিয়ে পালিয়ে নেয় শেহজাদ, লোভ দেখায় একটা মেয়ে দেহের। সহজ সরল যতই হোক, পুরুষ তো পুরুষই, দেহের লোভে সেও শেহজাদের কথা মতো বর সাজে। প্রশ্ন করেছিল নীর, আমাকে দেখে ওরা চিনে ফেলবে না তো যে আমি বর নয়? বুদ্ধিমান শেহজাদ এখানেও কৌশলে নীরকে বোকা বানায়, নীরকে সব শিখিয়ে দেয় শেহজাদ কীভাবে কী বলতে হবে মায়াকে। মায়া বিশ্বাস করে নেয় সেই মীর। এরপর সেদিন নীর জঙ্গলে বাঁশি বাজাচ্ছিল, সেটা নীর বলে এবং একটা বাঁশি উপর দেয়। শেহজাদ জানতো সেদিন নীর বিষপানে মারা যাবে, আর তাই হলো। এরপর আমি শেহজাদকে জিজ্ঞেস করেছিলাম, তুমি নীরকে মেরে মীরকে অপহরণ করে রেখেছো কেন? ও বলল, যাতে মীর মারা গেছে বলে আর কেউ খোঁজাখুঁজি না করে, আর মায়াকে বিয়ে করার আগ পর্যন্ত মীরকে এভাবেই আটকে রাখবো, বিয়ের পর ওকে বলি দেব। শেহজাদ মায়ার প্রেমে উন্মাদ, যেরকম উন্মাদ ছিল সুফিয়ান হায়দার ফারদিনার প্রেমে। ঘুরে ফিরে যেন সুফিয়ান হায়দার ও জমিদার কন্যা হাজির হয়েছে। কি হবে এর শেষ জানি না। মাঝখানে দুভাই, মীর হায়দার ও নওয়াব শেহজাদ, দুইজনের শরীরেই একই রক্ত, একই শক্তি, কে জিতবে? মীর, তুই ভাবছিস তোকে হয়তো আমি মেরে রক্তাক্ত করেছি? না, শেহজাদ মেরেছে। তোর সহজ সরল নির্ভয়কে বিষ খাইয়ে মারার পর থেকে আমার কেন যেন পাপের জন্য অনুশোচনা হয়। কুসংস্কার অন্ধবিশ্বাস করে অনেক কিছু করেছি, আর নয়, কিন্তু শেহজাদকে দেখার জন্য এতটুকু অত্যাচার তোকে করতেই হবে। কাবির থামেন, চোখ দুটো মোছে, এরপর অনুচরকে ইশারা করলো। সে হাতে এক গ্লাস জল নিয়ে এগিয়ে দিল।
মীরের দিকে এগিয়ে আসলো। কাবির বলল, তোর পিতৃপুরুষ সুফিয়ান হায়দার জল না খেয়ে মারা গেছে। তোর সাথে এমনটা হোক আমি চাই না, কিন্তু সেই সুফিয়ান হায়দারের প্রতিরূপ হিসাবে যার নবাব শেহজাদ এসেছে, ওর সাথে পেরে ওঠা সহজ হবে না। তোর শরীরটা রাঙা, কিন্তু ওর শ্যামবর্ণের অধিকারী। মীর ঠিক বুঝতে পারছে না কাবির ঠিক কী চাইছে, তবে সব সত্য জানার পর কিছুটা ধাক্কা খেয়েছে সে। সুফিয়ান হায়দারের জন্য আরও একটা পরিবার শেষ হয়েছে, কারো কন্যা, কারো বোন, কারো মা। সে হতভম্ব হলো। জলটা খেলো কাবিরের সাহায্যে। কাবির বললেন, বিয়ের আগের দিন তোর দিকে জঙ্গলে শেহজাদ তীর ছুঁড়েছিল। ও মায়াকে ঠিক জয়ী করে নেবে। আজ তো মায়ের সাথে দেখা করার কথা ছিল, হয়তো দেখাও হয়ে গেছে। বাক্যটি শুনে মীরের রাগে গা জ্বলছে, চোখ থেকে টুপটুপ করে জল ঝরছে। অন্যদিকে শেহজাদ কাবির মিলে তার যমজ ভাইকে মেরেছে শুনে কষ্ট হচ্ছে। বাড়ির সকলে নিশ্চয়ই তাকে মৃত বলে জানছে। শরীরটা নাড়ানোর চেষ্টা করছে, পারছে না। চেয়ারটা লোহার, মেঝের সাথে খাপ খাওয়ানো। হাত দুটো শক্ত করে বাঁধা, পা দুটো বাধাহীন, তবু ছোটার পথ নেই। মীর আপাতত চেষ্টাও করছে না। একটা শব্দ উচ্চারণ করলো শুধু। শেহজাদ এখন কোথায়? আছে হয়তো কোথাও, বসে বসে মায়ার কথা ভাবছে। সুফিয়ানের মতো শেহজাদকে দেখে যে কেউ মুগ্ধ হবে। আজ নিশ্চয়ই মায়াও হয়েছে। এরপর হয়তো অচেনা বাঁশিওয়ালা কিনে ভাববে ওর বোন বা কোনো বান্ধবী নিশ্চয়ই সাথে ছিল। ও বোঝাবে মীর এখন মৃত, ওকে আগলে বেঁচে থাকার মানে নেই, নতুন জীবন শুরু করো। মীর শুধু কড়া দৃষ্টিতে তাকিয়ে শুনছে কাবিরের কথাগুলো। তার মায়ার প্রিয় প্রণয়িনী স্ত্রীর চারপাশে অন্য কেউ ঘুরছে, সে বিয়েও করতে চাইছে। মীরকে মৃত ভেবে নিশ্চয়ই মায়া খুব কষ্ট পাচ্ছে। পরিবার নিশ্চয় চাইবে ও ভালো থাকুক, কারোর হাতে তুলে দিতে চাইবে। হায়দার বংশের সন্তান জানলে আমজাদ চৌধুরী নিজের মেয়েকে শেহজাদের হাতে তুলে দেবে, তাতে কোনো সন্দেহ নেই মীরের। কাবির মাথা ঠান্ডা করে বসে আছে। মীর নিশ্চুপ। মীর আগ বাড়িয়ে বলল, শেহজাদের সাথে দেখা করতে চায়। আমাকে এভাবে মেরেছে কেন জিজ্ঞেস করব? আড়ালে মুখ লুকিয়ে মারার কি দরকার? ও প্রেমে পাগল মায়ার। ওকে বিয়ে করছিস, সময় কাটিয়েছিস, ওর এসব মনে পড়লে কষ্ট হয়। রেগে তোকে মেরেছে, পাগল নিশ্চয়ই। আর কিছুদিন পর রাস্তায় বের হবে, মানুষ ওকে পাগল বলে সম্বোধন করবে বলে মীর তার ছেলে হাসি হাসে। দুনিয়ায় মৃত্যুর দুয়ারে এসেও তার ভয় নেই, কাবির বললেন। ভয় কীভাবে পাবো, যেখানে পিতৃপুরুষ জীবন বাজি রেখে গোটা গ্রামকে বাঁচিয়েছে, সেখানে নিজের ক্ষুদ্র জীবনের জন্য ভীতু সেজে বসে থাকা বোকামি না? তার চেয়ে আমি বলি কি, শোন, মায়াকে ভুলে যা। ও মায়াকে বিয়ে করে ওর বাসস্থানে নিয়ে যাক। ও মায়াকে বিয়ে করে নিয়ে যাবে, আর আমি এখানে বসে আঙুল চুষবো? এত রাগ কেন তোর? রক্তে লেখা। ভুলে যাস না, শেহজাদও কিন্তু তোরই রক্তের। আমাকে এক পণ্ডিত এসে বলেছিল জানিস, এসব পাগলের কথা আমার শুনতে ইচ্ছা করছে না। আরে শুন, উনি বলেছে যদি রক্তের দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়, তবে খুব সহজে কেউ কাউকে হারাতে পারে না, খুনও করতে পারে না। মানে সহজে হয়ে ওঠে না এসব। আমি ভাবছি তোদের দুজনের মধ্যে কে জিতবে, মীর হায়দার নাকি হায়দার বংশকে ঘৃণা করতে থাকা নবাব শেহজাদ? যে জিতুক, আমি এখন শুধু দুজনের কাহিনী দেখব। থেমে আবার বলল, কাহিনী আর কীভাবে দেখব? তুই তো বন্দি, বাকি রইল শেহজাদ। ও মায়ার সাথে কি করে না করে সেসব তথ্য এসে দিবে, আর তখন তোর অভিব্যক্তি কেমন হবে ওটা দেখব। মেয়ের ভেতরে ভেতরে পুড়ছে, তবে তা কবিরকে বুঝতে দিচ্ছে না। মায়ার সাথে যদি আজ সত্যি শেহজাদের দেখা হয়, তবে নিশ্চয়ই মায়াকে নতুন জীবনে পা রাখার জন্য তার সাদের জন বলবে, বোঝাবে। মায়ার মাথা খাবে, অবশ্য খাওয়ারই কথা, কেননা সে তো থেকেই নেই এখন। মীর কী করবে ভেবে পাচ্ছে না। আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্ব আসবে খুব দ্রুত। ততক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ। আর কেমন হয়েছে পর্ব অবশ্যই জানাবেন।